নিশ্চয় একজন অ্যাড হয়ে গেছে তো 4 মিনিট আগে 4 জন ফারহান ইসলাম ইফতি এত সকাল সকাল কোত্থেকে আসলা গো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম মাহাদি খান হাই ভাইয়া হ্যালো ভাইয়া আফরিন জামান প্রমি হাই হাই সকালে উঠে গেছে এত তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আব্দুর রহমান ওই ঘুম থেকে উঠে গেছো ভাইয়া কাজী রমিসা আইডি থেকে লিখেছে গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং ফরিদুজ্জামান মিম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম শাহরিয়ার জান নিহাল কি বলছে আইডি থেকে গান হবে ভাইয়া গান সকালবেলায় গো ওয়ালাইকুম সালাম ওহি ফারহানা পারভিন আইডি থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ইমাম হুসাইন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম খায়রুজ্জামান নাদিম বলছে ভাই ঘুম থেকে তো ফজরের টাইমে উঠি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমাকে সুস্থতা দান করুন দেখো এখনো ঘুম থেকে ওঠেনি কেবল 35 জন দেখা যাক কয়জন আসে 38 জন সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে তোমরা যে কয়জন লাইনে আছো বলো তো ভাইয়া সাউন্ড ক্লিয়ার কিনা আতিয়া সঞ্জিদা এশা আইডি থেকে জয়েন করেছে 48 জন দেখছি এখন ইয়ানুল ইসলাম শিহাব গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং ভাইয়া তোমাকেও ভাইয়া ক্লিয়ার সব লামিয়া রুশাদ লাবণ্য আইডি থেকে বলছে ক্লিয়ার ভাইয়া শাওন আহমেদ গুড মর্নিং ভাইয়া ক্লিয়ার ওকে স্বাধীন সিক্ত রিক্ত হাতে তুমি আজ ক্লাসে উপস্থিত হয়েছ সিক্ত গুড মর্নিং ভাইয়া আব্দুল্লাহ আমিন গুড মর্নিং শুভ সকাল স্বাধীন সিক্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি আল্লাহ পাক এটুকু স্বীকার করে যে এতগুলো ছেলে মেয়ের দায়িত্ব যখন একটা মানুষ নেয় তখন তাকে কি আর অসুস্থ রাখা যায় তখন তোমাদের এতগুলো মানুষের দোয়ায় আমাকে সুস্থ থাকতেই হয় ইফতেসাম ইসলাম শান ভাই আজকে রাইট টাইমে এসেছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা তোমার জন্য শান শতাব্দী বর্মা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে 2 মিনিট মনে হয়
আব্দুর রহমান ওহি কি বলছে, সবাইকে কি দাওয়াত দিয়ে ডাকছে নাকি? সাবিনা ইয়াসমিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। মহসিনা তসমিমা ফাল্গুনি বলছেন আইডি থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া, গুড মর্নিং, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, শুভ সকাল, আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম আলহামদুলিল্লাহ, আব্দুল হাকিম আইডি থেকে, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ওয়ালাইকুম সালাম, চলে আসলাম ভাইয়া। মাহাদি খান বলছে ভাই এই চ্যাপ্টারে টোটাল কয়টা ক্লাস হবে? আসলে আমি কয়টা টোটাল ক্লাস নিব এটা আমি নিজেও জানি না। একটা চ্যাপ্টার শুরু করার পরে প্রত্যেক বছরই আমার পড়ানোর কিছু না কিছু কন্টেন্ট চেঞ্জ হয়। সেটা করতে গিয়ে কয়টা ক্লাস প্রয়োজন হবে এটা নির্ধারণ করা আমার জন্য খুব কঠিন। এটা নির্ভর করবে তোমাদের কনসেন্ট্রেশনের উপরে, তোমাদের মানে কি বলবো, তোমাদের অ্যাক্টিভনেসের উপরে। তোমরা কী পরিমাণে অ্যাক্টিভ, তোমরা আমার কাছ থেকে ক্লাসগুলো কিভাবে নিচ্ছ সেটার উপর নির্ভর করবে। তোমাদের যদি আগ্রহ আমি বেশি দেখি বেশি ক্লাস হবে, আগ্রহ কম দেখলে কম ক্লাস হবে, রাইট? শুভ সকাল ভাই, শুভ সকাল। কানিস ফাতেমা মিমৌসি আজকের উচ্চারণ ঠিক আছে কিনা তোমার নামের বলো তো? গুড মর্নিং বলেছ, তোমাকেও শুভ সকাল। হ্যাঁ মাহিন ইসলাম, এই চ্যাপ্টারেও হোমওয়ার্ক দেওয়া হবে। এখনও হোমওয়ার্ক করানো দেওয়ার মতো কন্টেন্ট এখনও পড়াইনি। মাহবুবা পাপড়ি আইডি থেকে বলছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের আজকে শুরু করা যাক নাকি গো? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব জটিল সংখ্যার পার্ট 3 অর্থাৎ 3 নম্বর লেকচার। তোমরা দু একটা যে প্রবলেম দিয়েছিলাম, তোমরা যারা ছবি পিক আপলোড দিয়েছো গ্রুপে, সবারই অ্যান্সার সঠিক ছিল, কোনো ভুল ত্রুটি ছিল না। আবার অনেকে কিছু ছোট ছোট প্রশ্ন করে। আমি তোমাদেরকে আবারও বলি, আমি যে কন্টেন্টটুকু পড়াই ওই কন্টেন্টের ভেতরে যে জিনিসগুলো নানা আছে সেগুলো নিয়ে তোমরা একটু পড়ালেখা বেশি করবা। কারণ দেখা গেল হঠাৎ করে তুমি বইয়ের চ্যাপ্টার অঙ্ক করতে গিয়ে কোনো একটা অঙ্কে আটকে গেছো, এর মানে এই না যে তুমি নিজেকে অসহায় মনে করবা যে আমি মনে হয় অঙ্ক পারি না, রাইট? যেমন আমাকে গতকালকে একজন, আমি অ্যাপ্রুভাল দিইনি যদিও বা, গতকালকে একজন প্রশ্ন করেছেন গ্রুপে যে ভাইয়া i⁻i বাস্তব নাকি অবাস্তব? ওকে, আমি i⁻i সম্পর্কে ডিটেল আলোচনা করব। আমি ততদূর পর্যন্ত এখনও পৌঁছাতে পারিনি, সেই সিঁড়ি পর্যন্ত এখনও উঠতে পারিনি, রাইট? আমি তো কেবলমাত্র শিখেছি কি আয়ের পরিচয় শিখেছি। গতদিন কি শিখেছি? a+ib আকারে কিভাবে প্রকাশ করা যায়, অনুবন্ধী জটিল সংখ্যা কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। কি ক্লিয়ার? তো আমি যখন বলবো এই চ্যাপ্টার শেষ, তখন তোমরা দেখবা যে কি কি ল্যাকিং তোমাদের রয়ে গেল বা কোন প্রবলেমগুলো তোমরা পারছো না জটিল সংখ্যার। তখন আমার অ্যান্সার করতে সুবিধা হবে। কারণ কোনো কিছু এখন শিখাইনি, হঠাৎ করে সেই প্রশ্ন যদি ইনবক্সে আসে সেইটা শুধু তোমাকেই করানো হবে। তো আমি আসলে শুধু তোমাকে পড়ানোর জন্য এত কষ্ট করছি না। হাজারো স্টুডেন্ট আছে গোটা বাংলাদেশে, রাইট? তোমরা আছো, সবাইকে নিয়ে একসাথে চলার আমার একটা টেন্ডেন্সি আছে ছোটোকাল থেকেই, রাইট? আমি কখনো
হিংসা সৃষ্টির পক্ষে না, রাইট? যাই হোক, লেটস স্টার্ট। ওকে, দেখো তাহলে আমরা জটিল সংখ্যার আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকে সর্বপ্রথম আমি জটিল সংখ্যার কয়েকটা প্রপার্টিস নিয়ে আলোচনা করব, তারপরে মডুলাস আর্গুমেন্ট। আজকে আমরা দুইটা টপিক পড়ব। একটা টপিক হচ্ছে জটিল সংখ্যার প্রপার্টিস, মানে ধর্ম আর কি, হ্যাঁ। আর দ্বিতীয় টপিক হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। ওই মডুলাস এবং আর্গুমেন্ট পড়া থেকে অনেক কিছু পড়া হয়ে যাবে আমাদের। তো আমরা প্রথমত আজকে টপিক আলোচনা করতেছি হচ্ছে জটিল সংখ্যার কিছু ধর্ম। জটিল সংখ্যার ধর্ম, ঠিক আছে মুস্তাক? 1 নম্বর ধর্ম, a প্লাস IB। এ এবং বি কিন্তু বাস্তব সংখ্যা, হ্যাঁ, বাট এটা জটিল সংখ্যা। এ আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এ এবং বি বাস্তব হতে হবে। তাহলে a প্লাস IB ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 0 হবে, b ইকুয়াল টু 0 হবে। এটা একটা প্রপার্টিস জটিল সংখ্যার। অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যা 0 হতে হলে ডেফিনেটলি তার বাস্তব অংশ 0 হতে হবে এবং কাল্পনিক অংশ 0 হতে হবে, অর্থাৎ আয়ের সহগ 0 হবে। এটা আমরা প্রমাণ করব। কখনো কখনো ক নম্বর প্রশ্নে এটা আসে, যে 2 মার্কের প্রশ্ন আর কি। তো আমরা প্রমাণ করি। তাহলে দেওয়া আছে a প্লাস IB ইকুয়াল টু 0, বা কনসেপ্টটা হচ্ছে a ইকুয়াল টু মাইনাস IB। আমি আইকে নাই করে দিব। আইকে নাই করে দেওয়ার অনেক উপায় আছে, তার মধ্যে বর্গ করলেই হয়। আই স্কোয়ার মানে -1 লেখা যাবে। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি ভাই ভাবিরা, a স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের উপর বর্গ মানে তো প্লাস, তাহলে থাকবে এখানে I স্কোয়ার b স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে বাহ, এখানে থাকছে a স্কোয়ার ইকুয়াল টু I স্কোয়ার মানে কি গো? -1, তাহলে মাইনাস b স্কোয়ার। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0, রাইট? তাহলে আমরা এই জটিল সংখ্যা থেকে এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণে চলে আসলাম, রাইট? তাহলে আমরা জানি 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়, রাইট? এই কথাটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে লিখে ফেলো। আমরা জানি কারা জানে গো? আমরা জানি 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি বা যোগফল শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়। যদি তারা পৃথকভাবে শূন্য হয়, এই কথাটা কিন্তু লিখতে হবে, রাইট? তাহলে এতদূর পর্যন্ত আসার পরে আমরা জানি 2 বা ততোধিক
বর্গরাশির যোগফল শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়। কি ক্লিয়ার মুস্তাক আহমেদ? হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো পৃথকভাবে মানে কি? এই পদ পৃথকভাবে শূন্য হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব a স্কয়ার ইকুয়াল টু 0 একটা, b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ আই ই মানে ইলস এস্ট মানে ফ্রান্সের ভাষা, মানে আমরা যেটা বলি দ্যাট ইজ বা অর্থাৎ a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0 প্রমাণিত। ওকে, সুতরাং আমাদের এই জিনিসটা a প্লাস আইb ইকুয়াল টু 0 হলে এও 0 হবে, বিও 0 হবে। এইটা একটা প্রপার্টিস জটিল সংখ্যার। এই প্রপার্টিসটা মনের খাতায়, স্মৃতির পাতায়, মানে ফোটায় ফোটায় গেঁথে রাখতে হবে যে যদি আমাদের এরকম সিচুয়েশন আসে, যদি এই প্রপার্টিসটা ব্যবহার করতে হয়, তখন যেন তোমরা না বলো যে ভাই এটা কী করে হলো। তাহলে a প্লাস আইb ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0। কি ক্লিয়ার ভাইজান? তোমরা কি বুঝেছ? তোমরা কি বুঝেছ ভাইজান এবং ভাবি জানেরা? কথা কয় না কেরে? তাহলে আমরা একটা প্রপার্টিস শিখলাম। ওকে, এবারে 2 নম্বর প্রপার্টিস হচ্ছে এরকম, লেখো a প্লাস আইb ইকুয়াল টু c প্লাস আইড। এইটা হলে a ইকুয়াল টু c হবে আর b ইকুয়াল টু d হবে। বুঝলাম মুস্তাক? অর্থাৎ এটাও একটা জটিল সংখ্যা, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা। আর এখানে যে প্যারামিটারগুলো দেখতেছ এ বি সি ডি, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাট হোয়াট ইজ আই? আই ইজ দ্য ইউনিট অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ আই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একক, জটিল সংখ্যার একক। সেটা তোমরা জানো যে আই একটা অপারেটর। তাহলে এ বি সি ডি বাস্তব সংখ্যা। তাহলে এই প্রপার্টিজ দ্বারা কি বোঝানো হচ্ছে? দুইটা জটিল সংখ্যা সমান হলে ওই দুটা জটিল সংখ্যার বাস্তব পার্ট দুটা সমান হবে। দেখো a ইকুয়াল টু c বাস্তব সমান হবে, আর দুই পাশের আয়ের সহগ দুটা সমান হবে। বাস্তব দুটা পার্ট, এটার বাস্তব পার্ট এইটা, এটার বাস্তব পার্ট এইটা। তাহলে a ইকুয়াল টু c হবে। আবার এর কাল্পনিক পার্ট আইb, এর কাল্পনিক পার্ট আইড। তাহলে আয়ের সহগ দুটাও সমান হবে, b ইকুয়াল টু d। তাহলে এটাও আমরা প্রমাণ করব, রাইট? তাহলে আমার এগুলো প্রমাণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অঙ্ক করতে গিয়ে এগুলো লাগবে। আর সলভ স্ট্র্যাটেজিটা কেমন? যে আমরা আইকে নাই করে দেওয়ার পরে, দেখো আমার প্রমাণে কিন্তু আই বলে কিছু নাই। তাহলে তোমার টার্গেট তোমার এই প্রদত্ত ঘটনা থেকে আইকে নাই করে দেওয়া, রাইট? তাহলে আমার দেওয়া আছে এটা, তাহলে এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, কলমের কালির খরচ আছে না, এই আবার লিখবো, দরকার কি এখান থেকে লিখি। তাহলে আমরা লিখতে পারি তুমি বাস্তবগুলোকে এক পাশে করো আর কাল্পনিকগুলোকে এক পাশে করো, এইটা মনে রাখবা। তাহলে হবে a মাইনাস সি ইকুয়াল টু আই ইন্টু ডি মাইনাস বি। ওই পাশে আই বিটা নিয়ে যায়, আইটা কমন নিয়েছি। এইবারে আমি কি করতে চাই? আইকে নাই করে দিতে চাই, রাইট? এইটা করতে হলে অবশ্যই আমাকে উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে। তাহলে আমি যদি এখন বর্গ করে দিই তাহলে স্বর্গ হাতে পাবো। তাহলে দেখা যাক, বর্গ করলে a মাইনাস সি হল স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু ডি মাইনাস বি হল স্কোয়ার। ভাইয়েরা আমার, বোনেরা তোমাদের, তাহলে আমি কেন বর্গ করলাম? স্বর্গ হাতে পাওয়ার জন্য, অর্থাৎ আইকে নাই করে দেওয়ার জন্য। কেন আইকে নাই করে দেওয়ার প্রয়োজনীয়তা আসলো? মানুষ প্রয়োজনের তাগিদে প্রযুক্তির সৃষ্টি করে, আমাদের প্রয়োজন ওইটা প্রমাণ করা। a ইকুয়াল টু সি
আর বি ইকুয়াল টু ডি প্রমাণ করা, যেখানে আই বলে কোনো কিছু নাই, তাহলে এই আই কে ভ্যানিশ করার জন্য বর্গ করেছি। ওকে, তাহলে বাহ, a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার মানে কি গো -1, তাহলে মাইনাস ডি মাইনাস বি হোল স্কোয়ার। বাহ, এটা এই পাশে পার করে নিয়ে আসো, তাহলে a মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওই ডি মাইনাস বি হোল স্কোয়ার যা বি মাইনাস ডি হোল স্কোয়ার, তো তা কোনো পরিবর্তন হয় না। দিস ইকুয়াল টু 0, মাইনাস এর পাশে আসে প্লাস হয়ে গেল। ভাইয়েরা আমার, বলো তোমরা, আবার দুইটা রাশির বর্গের যোগফল কিনা, দুইটা বর্গ রাশির যোগফল কিনা? একটু আগে আমি তোমাদেরকে লেখাইছিলাম একটা ইতিহাস, সেটা হচ্ছে এরকম, এই যে এই ইতিহাসটা, যে আমরা জানি 2 বা ততোধিক বর্গ রাশির যোগফল শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়। কি ক্লিয়ার মোস্তাক আলী? ওকে, দেখো তাহলে আমরা এখন আবারও ওই কথাটা তোমরা লিখবা, আমি আর লিখলাম না, আগের ওই জায়গাটা থেকে লিখে নেব। আমরা জানি 2 বা ততোধিক বর্গ রাশির সমষ্টি শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়। এই লেখাটা কিন্তু তোমরা লিখবা। কি লিখবা না? কথা দাও, কথা দাও যাবে না ভুলে, কথা দাও যাবে না ভুলে, এ জীবনে এসেছ হৃদয় দিয়ে বেঁধেছ। টোকন মামা ফোন দিয়েছে। মামা আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে কোন দিকে বিম দিবে? পূব থেকে পশ্চিমে, তাহলে তো ওখানে ওয়াল দিতে হবে মামা। হ্যাঁ, আচ্ছা এটাকে করুক মামা, আমি তাহলে এসে দেখবো না এটা। হ্যাঁ, কারণ এটা তার গোডাউন ছোট হয়ে যাবে। না বিম, না বিম যখন দিবে ওটা তো অনেকখানি স্পান না, 25-20 ফিটের মতো, 20 ফিটের বিম তো মানে স্টে করতে হবে। জি ঠিক আছে, আমি এই যে লাইভ ক্লাসে আছি, আমার ফোন দিচ্ছি, ক্লাস থেকে বের হয়ে নালে ওটা করতে থাকুক। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। কি হয়েছে? তাহলে তোমরা ওই কথাটা লিখলে তো নাকি? লিখে নিয়েছো না মোস্তাক? তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে, দুটা বর্গ রাশির যোগফল। তাহলে অতএব a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আবার b মাইনাস ডি হোল স্কোয়ার ও ইকুয়াল টু 0। তাহলে অতএব a মাইনাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু সি একটা, b ইকুয়াল টু ডি একটা, প্রমাণিত। রাইট? তাহলে দুইটা প্রপার্টিজ আমরা শিখলাম যে a প্লাস আইবি ইকুয়াল টু 0 হলে এও 0 হবে, বিও 0 হবে। আবার দ্বিতীয় প্রপার্টিজ হচ্ছে a প্লাস আইবি ইকুয়াল টু সি প্লাস আইডি হলে a ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু ডি, অর্থাৎ দুটা জটিল সংখ্যার সমান হলে আমরা বাস্তব অংশ সমান বলবো, কাল্পনিক অংশ সমান বলবো। কে ক্লিয়ার? এখন আমি আমার প্রশ্ন মোস্তাক, আমি যদি বাচ্চা কাচ্চাদেরকে এখন বলি যে মনে করো এরকম একটা ব্যাপার বললাম যে ঘনমূল a প্লাস আইবি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, রাইট? এটা বললাম। আমি যদি বাচ্চা কাচ্চাদেরকে বলি যে এইটা হলে প্রমাণ করো যে দেখো, এবার কিন্তু বইয়ের অঙ্ক করানো শুরু করলাম। এটা হলে
প্রমাণ করো যে a/x প্লাস b/y এটা ইকুয়াল টু 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ করতে বললাম a/x মাইনাস b/y ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার 3 নম্বর প্রমাণ করতে বললাম ঘনমূল a মাইনাস IB ইকুয়াল টু এক্স মাইনাস IY। কি বলো মোস্তাক? রাইট, 3টা প্রমাণ করতে বললাম এইটা ইউজ করে। রাইট, ছাত্রদেরকে সর্বপ্রথম বা শিক্ষার্থী বন্ধুদেরকে আমার উপদেশ যে এই প্রবলেম সলভ স্ট্র্যাটেজিটা একটু আগে যে প্রপার্টিসগুলো আমরা শিখলাম যে a প্লাস IB ইকুয়াল টু 0 হলে a এর মান 0, b এর মান 0, অর্থাৎ আমরা যে জিনিসটা প্রমাণ করেছিলাম সেখানে কিন্তু i বলে কিছু নাই। মোস্তাক খেয়াল করো তুমি, এই রাশিটা এই সমীকরণে কি i বলে কিছু আছে? এখানে কি i বলে কিছু আছে? তাহলে তোমাকে এই ইকুয়েশন থেকে আগে i মুক্ত করতে হবে। এখানে আছে, এখানে আমরা আসবো, কিন্তু লক্ষ্য করে দেখো তোমার এই বাম পারে কি লাগবে? a/x লাগবে, b/y লাগবে। তুমি আগে a তো বের করো, তারপরে তো a/x বের করবা। তাহলে আমাকে এই দুটা ইকুয়েশন প্রমাণ করতে গেলে আমার এই জিনিসটা তো দেওয়া আছে, এটাকে ব্যবহার করেই তো ইউ হ্যাভ টু ডু দিস প্রবলেম। রাইট, তাহলে এই দুটা প্রবলেম সলভ করতে গেলে তোমাকে এটা ব্যবহার করতে হবে। আর তুমি দেখছো প্রমাণ করতে গিয়ে আমার i বলে কিছু নাই, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই জায়গাটা থেকে i কে মুক্ত করা। রাইট, তাহলে i কে মুক্ত করতে গেলে কি কনসেপ্ট এখানে যুক্ত করতে হবে? ওই যে আমাদেরকে i এর টার্মগুলো এক পাশে পার করতে হবে। রাইট, তাহলে আমরা এই 3টা প্রমাণ করতে চাই এবং এই 3টা প্রবলেম অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। ফাইনাল পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে আসে, মেলাবার এসে খালি তোমরা বই খুলে দেখিও। ঠিক আছে, আসলে বই এর অঙ্ক করে কি লাভ? তাহলে মোস্তাক আরম্ভ করলাম। তাহলে দেওয়া আছে দেখো একটু দেওয়া আছে ঘনমূল a প্লাস IB ইকুয়াল টু এক্স প্লাস IY। আমি কিন্তু এটাকে i মুক্ত করতে চাই। রাইট, তাহলে এখানে ঘনমূল আছে, বর্গমূল থাকলে উভয় পক্ষকে বর্গ করলে বর্গমূলটা উঠে যায়। ঘনমূল থাকলে উভয় পক্ষকে ঘন করতে হয়, পাতলা করা যাবে না। তাহলে উভয় পক্ষকে যদি ঘন করি দেখো তাহলে এই অঙ্কটা অনেক পাতলা হয়ে যায়। তাহলে উভয় পক্ষকে ঘন করলে a প্লাস IB ইকুয়াল টু এক্স প্লাস IY এর উপরে ঘন। দেখেছো একটু পাতলা পাতলা মনে হচ্ছে না? এটা ঘনমূল ছিল, ঘন করে দিয়েছি, এটা পাতলা হয়ে গেছে। রাইট, তাহলে আমরা বলতে পারি a প্লাস IB ইকুয়াল টু a প্লাস b হল কি বেশ সূত্র জানো মোস্তাক? তুমি তোমার জানার কথা না, তুমি তো ইতিহাস নিয়ে পড়েছ। a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a, a মানে x, b স্কোয়ার মানে i স্কোয়ার y স্কোয়ার, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। b কিউব মানে i কিউব y কিউব। এটা a প্লাস b হল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে প্রিয় ভাই এবং ভাবিরা, দেখো একটু তোমরা, বাহ, a প্লাস IB ইকুয়াল টু এক্স কিউব। আমরা i এর পাওয়ার যত বড়ই হোক না কেন সেগুলোকে ছোট পাওয়ারে পরিণত করতে পারি, প্লাস এখানে থাকছে i ইন্টু 3x স্কোয়ার y। i স্কোয়ার মানে কি মোস্তাক মনে আছে? -1। তাহলে i স্কোয়ার মানে -1, তাহলে -3xy স্কোয়ার। i কিউব মানে কি মনে আছে? -i, তাহলে -i ইন্টু y কিউব। এই জিনিসগুলো কিন্তু আমি আর রিপিট করব না। i স্কোয়ার i কিউব এগুলো কিভাবে কি হয়। রাইট, তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা বাম পাশে একটা জটিল সংখ্যা পেয়েছি,
ডাইনে আমার 4টা পদ আছে, রাইট? কোন কোন পদে আয় আছে, কোন কোন পদে আয় নাই। যেগুলো পদে আয় নাই সেগুলো তো বাস্তব অংশ। তাহলে আয় নাই এখানে আর এখানে, এই দুটাকে এক জায়গায় করি। x³ মাইনাস 3xy² প্লাস i ইন্টু আই কমন নিব এটা থেকে আর এটা থেকে। কমন নিলে কি হয় মোস্তাক? 3x² মাইনাস y³। কত সুন্দর একটা জিনিস দেখেছ? সৌন্দর্য কত অঙ্কের মধ্যে। এটা একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা, রাইট? একটু আগে আমরা একটা প্রপার্টি শিখেছিলাম, দুটা জটিল সংখ্যা সমান হলে বাস্তব অংশ আর বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশ আর কাল্পনিক অংশ সমান হবে, রাইট? তাহলে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, এখানে কথাটা লিখবা তোমরা, হ্যাঁ, পরীক্ষার খাতায়। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। কেমন লাগলো বলো তো? ঠিক আছে? অত ম্যাথমেটিক্স পড়ায়, ম্যাথমেটিক্সের ভাষা শিখবো না এমনটা তো হতে পারে না, রাইট? এরকমটা যদি হতো যে আমাদের সকল মনের ভাব প্রকাশের জন্য যে ভাষা ইউজ করি সেই ভাষাতে শুধু অঙ্ক দিয়েই প্রকাশ করা যায়, তাহলে অনেক ভালো হতো, রাইট? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টা বুঝেছি কিনা? বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। ওকে, তাহলে কিভাবে সমীকৃত করব? বাস্তব অংশ আর বাস্তব অংশ সমান বলবো, রাইট? তাহলে চলে আসি আমরা। অতএব a ইকুয়াল টু কত বলবো মোস্তাক? কোনটা বলবো? x³ মাইনাস 3xy², রাইট? b ইকুয়াল টু কত বলবো মোস্তাক? b মানে হচ্ছে আয়ের সহগ, ওই পাশে আয়ের সহগ কত? 3x² মাইনাস y³। মানুষ প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্রযুক্তির সাথে পরিচিত হয়। আমরা এখন একটা প্রযুক্তি অ্যাপ্লাই করলাম এখানে, রাইট? যে প্রমাণে আমাদের আয় ছিল না, এই জন্য প্রদত্ত শর্ত থেকে আয়কে মুক্ত করে a b x y এর মধ্যে সম্পর্ক তৈরি করেছি, রাইট? অঙ্ক কিন্তু শেষ। এতদূর পর্যন্ত 3টা অঙ্কের কমন অঞ্চল, যে 3টা অঙ্ক দিয়েছিলাম 3টা অঙ্কের ক্ষেত্রেই এতদূর পর্যন্ত করতে হবে, রাইট? এবারে 1 নম্বর অঙ্ক শুরু করব। কিভাবে? 1 নম্বর অঙ্কটা কি দিয়েছিলাম মোস্তাক, মনে আছে তোমার? অতএব a/x প্লাস b/y এটা বের করতে হবে। তাহলে হোয়াট ইজ a? x³ মাইনাস 3xy² ডিভাইডেড বাই x। এই যে a/x এর মান তো আমি জানি, প্লাস b এর মানও আমি জানি, 3x² মাইনাস y³ ডিভাইডেড বাই y। দিস ইকুয়াল টু, এখান থেকে একটা x কমন নিই, সেই x কমন নিয়ে x এর সাথে কাইটটি একবারে কুচি কুচি করে দিই। তাহলে এখান থেকে যদি x কমন নিই তাহলে থাকবে x² মাইনাস থাকবে 3y²। x কমন নিয়েছি, এখান থেকে কি কমন নেওয়া যাবে মোস্তাক? y কমন নিলে 3x² মাইনাস y²। দিস ইকুয়াল টু x² আর 3টা x², কয়টা x²? 4টা x² মাইনাস y² মাইনাস 3y² মানে মাইনাস 4y²। দিস ইকুয়াল টু 4 কমন নিলে x² মাইনাস y²। ওয়াও, প্রমাণিত। a/x প্লাস b/y ইকুয়াল টু 4 ইন্টু x² মাইনাস y²। এ কোনো অঙ্ক? এবারে সলিড বাংলা কিন্তু, হ্যাঁ? মান বসা হয়ে গেল। তোমার যেটা প্রয়োজন সেটা তো আমি বের করে রাখেছি রে ভাই। তাও মানুষজনকে কেন অঙ্ককে ভয় পায় আমি এটাই খুঁজে পাই না আসলে। কি গো, তোমরা পাইছো? হ্যাঁ, কোন থার্ড লাইন বাবা? কোন থার্ড লাইন? কোথাকার থার্ড লাইন? এখানকার থার্ড লাইন? কে 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 থার্ড লাইন বুঝেনি? হতাশ। রেজওয়ানা খাতুন না খানম, রেজওয়ানা খানম ভাইয়া থার্ড লাইন বুঝেনি। কোন থার্ড লাইন আপু আমাকে একটু বলো তো। হায় হায় হায়, তুমি বোঝনি, বোঝে না সে বোঝে না।
এই লাইনটা বোঝে না, ঠিক আছে? তাহলে এই যে এই থার্ড লাইনটা বোঝেনি, উভয় পক্ষকে এই থার্ড লাইন নাকি রেজোনা কই, রেজোনা করে রেজোনা, এই যে এই থার্ড লাইন, এই থার্ড লাইন আপু দেখো তো, এটাই তো থার্ড লাইন, 1 2 3, এটা কি না? একটু বলে দাও রেজোনা ভাইয়া। উপরে উপরে উপরে, কোন উপরে দেখো তো বাবা, কই আরো তো উপরে, আর উপরে কি আছে? কোন থার্ড লাইন বোঝনি তুমি? আমাকে বলতে হবে। তারপরেরটা লে, এ তো খুব ডিস্টার্ব করতেছে। তুমি এক কাজ করো, তুমি লাইনটা লিখো, তোমার ওখানে লিখে তারপরে বলো যে এই লাইনটা আমি বুঝিনি। এই যে এটা নিশ্চয়, আচ্ছা এই লাইন থেকে এই লাইন যদি বুঝতে না পারো তাহলে তোমাকে প্রথম ক্লাসটা ভালোভাবে করতে হবে। আই স্কোয়ার মানে -1। প্রথম ক্লাসে আই সম্পর্কে আমরা বিশাল ইতিহাস টানেছিলাম যে এখানে কি ব্যবহার করা হয়েছে, আই স্কোয়ার মানে -1 আর আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। So this equal to -1 into I মানে -I। কি ক্লিয়ার? দেখো সেটাই আমি ব্যবহার করেছি, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -I। তারপরের লাইনটা যেটা করেছি, আমার উদ্দেশ্য বাম পাশে একটা জটিল সংখ্যা আছে, ডান পাশেও জটিল সংখ্যাটাকে আদর্শ আকারে লিখব। আদর্শ আকারে মানে বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ। বাস্তব অংশ হচ্ছে এখানে x³ - 3xy², আর I ইন্টু 3x² y - y³ কি ঠিক আছে? এবার তোমরা কি সবাই বুঝেছ? রেজওয়ানা খানম, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য আপু তোমাকে। আর শাহরিয়ার ইসলাম হতাশ। শাহরিয়ার ইসলাম, একটা কথা মনে রাখতে হবে, যে জাতি যত বেশি হতাশ সে তত সফলতার কাছাকাছি। আমি হতাশ হই, কারণ আমি যত বেশি হতাশ হব তত বেশি সফলতার কাছাকাছি আসি বলে আমি মনে করি। আর তখনই আমি নিজেকে মানে অ্যাটাচমেন্টটা রাখি যে আমি হতাশ হয়ে গেছি, তার মানে আমার সফলতা খুব কাছে। এই জন্য আমি আর ওখান থেকে ব্যাক করি না, সেখান থেকে সামনে যাওয়ার চেষ্টা করি। ওকে, মনিরা আক্তার সোমা, ক্লিয়ার ভাইয়া? বাকিগুলাও শেষ করে দিয়েছি নাকি না? ওকে, এবারে আমরা 2 নম্বর প্রমাণটা করতেছি। দেখো এবারে 2 নম্বর প্রমাণটা কিছুই না মস্তক, পানির চাইতেও তরল, কাদার চাইতেও নরম, তুলার চাইতেও হালকা অঙ্ক। ঠিক আছে, বাংলায় কঠিন লাগে আমার কাছে। এবার দেখো 2 নম্বর প্রমাণটা, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরটা ছিল a/x - b/y। এবার শুধু বিয়োগ করলেই মনে করে হয়ে যাবে। ঠিক আছে, a মানে কত? a মানে কত ছিল মস্তক? x³ - 3x² ডিভাইডেড বাই x, রাইট? মাইনাস b মানে কত ছিল? 3x² y - y³ ডিভাইডেড বাই y। কথা তো এটা, রাইট? সো দিস ইকুয়াল টু, আমরা x কমন নিয়ে কাটা দিই, x² - 3y², y কমন নিয়ে কাটা দিলে মাইনাস থাকবে, দিয়ে মাইনাসটা গুণ করে দিই। হ্যাঁ, -3x², এই মাইনাসের এই মাইনাসে প্লাস y²। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু, এখানে x² - 3x² - 2x², এটার এটা মিল হবে -3y², না সরি -2y²। ঠিক আছে, সো দিস ইকুয়াল টু -2 কমন নিলে x² প্লাস y²। কি ক্লিয়ার? তাহলে 2 নম্বর প্রমাণও তামা হয়ে গেল আমাদের। কি ওকে? এই ভাই তোমাদের হয়ে গেছে? ভাই কেটে কুচি হয়ে যাবে। হ্যাঁ, একবারে সেই
মহসিনা, তাসমিমা, ফাল্গুনি। ক্লিয়ার এটা আমাদের? এবার 3 নম্বরটা একটু আমরা দেখব। 3 নম্বরটা অত্যন্ত কিউট একটা প্রশ্ন। হ্যাঁ, তাহলে 3 নম্বর প্রবলেমের লেফট সাইড কত গো? লেফট সাইড হচ্ছে ঘনমূল a মাইনাস IB ছিল, রাইট? এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে x মাইনাস IY, রাইট? তাহলে মোস্তাক এর মান কত ছিল গো, মনে আছে তোমার? তাহলে ঘনমূল x কিউব মাইনাস 3x এটা ছিল নাকি? ভুল হচ্ছে না তো? আর দেখে নিই আমরা, সমস্যা কি? 3x আর হচ্ছে y কি, যে তোমার এর মান, b এর মানটা একটু তুমি মাথায় নিয়ে নাও, 3x স্কয়ার y। তাহলে মাইনাস I ইন্টু 3x স্কয়ার y মাইনাস y কিউব। ঠিক আছে, এটা তো কথা নাকি? সো দিস ইকুয়াল টু ঘনমূল x কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস I দ্বারা গুণ করলে 3x স্কয়ার ইন্টু IY মাইনাসে মাইনাসে প্লাস I ইন্টু y কিউব। কি ঠিক আছে? রাইট মোস্তাক? আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে, এখানে একটু টেকনিক কাজে লাগাতে পারলে খুব ভালো হয়। এটাই এই লাইনটা বাদ রাখে এখানে তোমরা একটা কাজ করো, ঘনমূল x মাইনাস IY এই পুরাটার উপরে ঘন দাও। তোমরা জানো যে তোমাদের প্রমাণ নিয়ে আসতে হবে x মাইনাস IY, রাইট? প্রমাণটা নিয়ে আসতে হবে x মাইনাস IY। তাহলে এখানে তো ঘনমূল আছেই, তাহলে নিশ্চয়ই ভিতরে রাশির উপরে ঘন আছে। ঘন আর এই ঘনমূল মিলে পাতলা হয়ে যায়, ঠিক না? ঘনমূল আর ঘন কেটে যায়, বর্গমূল আর বর্গ কেটে যায়, ব্যাপারটা ওই রকম। তার মানে এই জিনিসটা আসতে গেলে এইটা হতে হবে, আর এইটার উপরের লাইনটা কি হবে মোস্তাক? দেখো তাহলে আর ভুল হবে না কোনোদিনও। এখানে ঘনমূল, এটা a মাইনাস b হোল কিউবের সূত্র ফেলো যদি তুমি এটাকে সাজাতে কঠিন মনে হয়, রাইট? তাহলে এটার যদি ঘন লিখি আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b মানে IY প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার, b স্কয়ার মানে I স্কয়ার y স্কয়ার মাইনাস b কিউব মানে I কিউব y কিউব। অনেকে এইটা থেকে এটা লিখতে একটু কষ্ট বোধ করে, কিন্তু সত্যিকার অর্থে এই লাইনটাই কিন্তু এখানে আছে। তোমাদের সুবিধার জন্য এইটা থেকে আমি এটা লিখেছি। কেন দেখো, x কিউব টার্ম আছে কিনা? x কিউব আছে, এই টার্মটা চলে এসছে এখানে, সাজিয়ে লিখেছি শুধু এটা এখানে, এই টার্মটা আছে এখানে। আসলে দেখো একটু সচ্চকে একটু তাকাও বোর্ডের দিকে, I স্কয়ার মানে কত মোস্তাক? -1 I স্কয়ার মানে, তাহলে এখানে যদি মাইনাস বসায় তাহলে মাইনাস 3xy স্কয়ার মাইনাস 3xy স্কয়ার, এইটা আর এটা একই জিনিস। বলো I কিউব মানে কি? মাইনাস I কিউব মানে মাইনাস I, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস I কিউব মানে মাইনাস I, মাইনাসে মাইনাসে প্লাস I ইন্টু y কিউব। তার মানে এই জিনিসটাই এখানে সাজিয়ে লিখেছি। কি ক্লিয়ার? তাহলে এটা থেকে এটা একবারে লিখতে গিয়ে অনেকে মানে একটু কষ্টবোধ করে, এই জন্য আমি বলি যেহেতু তোমাকে প্রমাণ x মাইনাস IY নিয়ে আসতেই হবে, তার মানে ঘনমূল x মাইনাস I হোল কিউব লিখতে হবে, তার মানে এটা সূত্র উপরের লাইনে থাকতে হবে। কি ঠিক কিনা বলো? কি ক্লিয়ার? কিনি তো এবার প্রমাণিত। অতএব ঘনমূল a মাইনাস IB ইকুয়াল টু x মাইনাস IY। কি ভাই ভাবিরা তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝেছ? সাজিদ বলছে 8:30টার দিকে ক্লাস, জানতামই না। ওর নিশ্চয় গ্রুপে পোস্টগুলো দেখে না।
ক্লিয়ার ভাইয়া ওকে। তো আমি এই অঙ্কটা অন্য একটা নিয়মে করে দিতে চাই, তোমরা কি করে নিবা? তোমরা কি রাজি আছো? রাজি থাকলে হ্যাঁ বলো, রাজি না থাকলে না বলো। এটার আরেকটা সুন্দর মেথড আছে, এক্সিলেন্ট মেথড। সেটা হচ্ছে এরকম, দেখো তোমাদেরকে তো এই নিয়মটা করতে হলে আগে এ আর বি এর মান বের করতে হয়েছে, তারপরে তোমাদেরকে কি করতে হয়েছে, লেফট সাইডে এ আর বি এর মান বসিয়ে প্রমাণটা নিয়ে আসতে হয়েছে, কি ঠিক না? তোমরা রাজি আছো? আমি আরেকটা নিয়মে করে দেব। সুরাইয়া এনে রাজি আছে, ইমাম হোসেন বলছে ক্লিয়ার্স, আতিয়া সানজিদা এসে বলছে হ্যাঁ ভাইয়া রাজি। তাহলে এবার আমরা ডাকি কাজী, কি বলো তোমরা? সেটা হচ্ছে এরকম, যে আমাদের দেওয়া আছে, মোস্তাক দেখো, ঘনমূল এ প্লাস আই বি দেওয়া ছিল, এইটা ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, রাইট? এটা দেওয়া আছে। তোমাদের কি মনে আছে? তোমার কি মনে আছে আমরা এইরকম প্রপার্টি শিখেছিলাম যে Z1 বাই Z2 এই পুরাটার অনুবন্ধী ইকুয়াল টু Z1 এর অনুবন্ধী ডিভাইডেড বাই Z2 এর অনুবন্ধী। এই জিনিসটা প্রতিবন্ধীরাও বোঝে, রাইট? অর্থাৎ এই অনুবন্ধী প্রপার্টিসটার সাধারণ একটা ব্যাপার হচ্ছে, দুই পাশে যদি অনুবন্ধী দাও, যেখানে যেখানে জটিল সংখ্যা আছে পাওয়ার টাওয়ার বাদ দিয়ে শুধু জটিল সংখ্যার উপরে অনুবন্ধী হয়। যেমন দেখো, যদি এরকমটা হয় মোস্তাক, যে জেড কিউব এই পুরাটার উপরে অনুবন্ধী দিয়েছে, এই জিনিসটাকে লেখা যায় জেড এর অনুবন্ধী এই পুরাটার উপরে কিউব, শুধু জটিল সংখ্যার উপরে অনুবন্ধী হবে। তুমি শুধু খুঁজবা যে জটিল সংখ্যা কোথায় আছে, কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তাহলে এই দুটো জটিল সংখ্যা। আমি এর আগেও তোমাদেরকে শিখাইছি, সমীকরণে বর্গ করা যায়, ঘন করা যায়, পাতলা করা যায়, আবার উভয় পক্ষে অনুবন্ধী নেওয়া যায়, রাইট? তাহলে আমি উভয় পক্ষে এখানে অনুবন্ধী নিতে চাচ্ছি। কি কিছু মনে করবে মোস্তাক? ঘনমূল এ প্লাস আই বি এই পুরাটার উপরে অনুবন্ধী ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটার উপরে অনুবন্ধী। কি করলাম? উভয় পক্ষে অনুবন্ধী নিলাম। অনুবন্ধীর প্রপার্টিস কি? অনুবন্ধী হচ্ছে সেই জিনিস যে কিনা শুধু জটিল সংখ্যাকে খুঁজে বেড়াবে, তুই কোথায় আছিস শয়তান, রাইট? তাহলে এই অনুবন্ধী খুঁজে বেড়াবে শুধু জটিল সংখ্যা কোথায় আছে, শুধু জটিল সংখ্যা এখানে কোনটুকু? এ প্লাস আই বি। তাহলে এ প্লাস আই বি এর উপরে শুধু অনুবন্ধী হবে, দিয়ে এই পুরাটার উপর ঘনমূল ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী। কি বলো? তাহলে অনুবন্ধী কাকে খুঁজে বেড়াই? যে কোথায় আয় আছে, কোন সংখ্যাটাতে শুধু আয় আছে সেখানে শুধু আমি চলে যাব, কারোর সাথে আমার সম্পর্ক নাই, রাইট? কারণ অনুবন্ধী করা যায় কেবলমাত্র জটিল সংখ্যার। ওকে, অনুবন্ধী কাকে বলতাম? যে এই সংখ্যার অনুবন্ধী বের করতে গেলে আয়ের আগের চিহ্ন শুধু পরিবর্তন করে দিতে হবে। তাহলে অতএব ঘনমূল এ মাইনাস আই বি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। প্রমাণিত? কি বলো তুমি? আমরা শুধু অনুবন্ধী দিয়ে যারা প্রতিবন্ধী তাদেরকে অঙ্ক শিখাইলাম। অঙ্ক যারা বোঝে না, একবারে বুঝতে চায় না, ঠিক আছে? কি বলো ভাই ভাবিরা, তোমরা বুঝেছো কিনা দেখি? প্রতীক প্রামাণিক বলছে, ভাই কাজী কখন ডাকছেন? তাহলে আমার জন্য কাউকে ডাকেন। মাহবুবা আক্তার, ওয়াও। আসাদুল ইসলাম, বুঝলাম ভাই। হ্যাঁ ভাই বুঝছি। ওরে কি ম্যাথ! জি ভাইয়া বুঝেছি। তাহলে
এই ধরনের প্রবলেমগুলো যদি আসে তাহলে তোমাদের কাছে কত সহজ মনে হবে, তোমরা কি সেটা বুঝতে পারছো? শাহরিয়ার ইসলাম, ফিলিংস, ফিলিংস মানে কি? অনুভূতি আর কি। ওকে, তাহলে তোমরা সবাই বুঝেছো? ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা যদি অ্যাডমিশন টেস্টে আসে, যদি ফাইনাল পরীক্ষায় আসে, আমরা শুধু এইটা দেওয়ার পরে শুধু সাইডে একটা নোট দিবা, এই যে এখানকার এই লাইনের পরে একটা নোট দিবা, শুধু হেজে তো জেড টু দি পাওয়ার এন এই পুরাটার উপরে অনুবন্ধে ইকুয়াল টু জেড এর অনুবন্ধে তার উপরে এন, অর্থাৎ কোনো জটিল সংখ্যার পাওয়ার থাকলে তার উপরে যদি অনুবন্ধী দেওয়া হয়, এটাও যে কাজ করে, শুধু জটিল সংখ্যাটার অনুবন্ধী নিয়ে পুরাটার পাওয়ার দিলে একই কাজ হবে। কি ঠিক আছে? শুধু তোমরা এই জিনিসটা দিয়ে দেবা। ওকে, বুঝছি তো ভাই, ক্লাসের নোটিশ আগে দিলে ভালো হয়। এই আব্দুর রব বলছে ক্লাসের নোটিশ দিলে আগে দিলে ভালো হয়। তোমরাই বলো আমি ক্লাসের নোটিশ কবে দিয়েছি, সত্য করে বলো। এস এম অন্তর বলছে তামা তামা, ভেরি গুড। তাহলে আমরা জটিল সংখ্যার প্রপার্টিজ শিখে কত সুন্দর প্রবলেম সলভ করলাম, তোমরা বুঝতে পেরেছ? এবার আসো, এই প্রপার্টিজটা শিখেই আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি, আমরা জটিল সংখ্যার ঘনমূল নির্ণয় করতে পারি, চতুর্মূল নির্ণয় করতে পারি, ষষ্ঠমূল নির্ণয় করতে পারি, রাইট? আমরা এখন শিখব জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। তাহলে হেডিং দাও জটিল সংখ্যা। আমরা এই আজকে কিন্তু আমরা আলোচনা করেছি কেবলমাত্র জটিল সংখ্যার দুইটা প্রপার্টিজ, সেই দুটা প্রপার্টিজকে ব্যবহার করে যে অঙ্কগুলো করা যায় বা যেগুলো চিন্তায় নিয়ে আসা যায় সেগুলো করছি। প্রপার্টিজ কী ছিল? একটা জটিল সংখ্যা শূন্য হতে পারে, যদি কোনো জটিল সংখ্যা শূন্য হয় বাস্তব অংশ শূন্য হবে, কাল্পনিক অংশ শূন্য হবে। আর যদি দুইটা জটিল সংখ্যা সমান হয় মোস্তাক, তাহলে বাস্তব অংশ সমান হবে, আবার আয়ের সহগ দুটাও সমান। এই জিনিসটাকে ব্যবহার করতে হয় বিভিন্ন অঙ্কে। এখন আমরা শিখব জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। দুইটা মেথড শেখাবো, আগে ডিটেল মেথডটা শেখাই। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় সংক্রান্ত। ক্লিয়ার? তো শোনো মোস্তাক, মনে করো তোমাকে আমি একটা জটিল সংখ্যা দিলাম, সেটা হচ্ছে -7 + 24i। এটা তো একটা জটিল সংখ্যা, রাইট? আমি চাই এটার বর্গমূল নির্ণয় করতে, এই জটিল সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে, রাইট? এখন এটাকে বর্গমূল করার পরে সেটা বাস্তব হবে নাকি অবাস্তব সংখ্যা হবে, নাকি মানে অন্য কিছু হবে? আমরা জটিল সংখ্যার বর্গমূল আমরা তো শিখেছি, দেখো সকল বাস্তব সংখ্যাই কিন্তু জটিল সংখ্যা, কিন্তু সকল জটিল সংখ্যা বাস্তব সংখ্যা না, রাইট? তাহলে কোনটা ধরা বেশি সুবিধা হবে, যে এই সংখ্যাটার বর্গমূল বাস্তব সংখ্যা হবে নাকি জটিল সংখ্যা হবে? তাহলে আমরা ধরে নিলাম যে এর বর্গমূল জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যাটাকে ধরবো আমরা x + iy আকারে। কেন ধরলাম? আমরা জটিল সংখ্যার সংজ্ঞায় জানি এটা, x এবং y যদি বাস্তব হয় তাহলে x + iy আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে আমরা ধরে নিলাম এই রাশিটার বর্গমূল একটা জটিল সংখ্যা আসবে। হিসাব নিকাশ করার পরে যদি x আর y এর মান কি আটকে গেছে নাকি? ঝাপসা হচ্ছে মানে? হ্যাঁ, না এখানে তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি।
এই আমি তো এখানে ক্লিয়ার দেখছি গো। আটকে গেল, ব্লার হচ্ছে, ঝাপসা হচ্ছে, ভয় আটকে গেছে, আমি ব্যাপক হতাশ। সবারই ঝাপসা, আমি তো ভাবছি ঘুমের জন্য আমার শুধু ঝাপসা লাগছে। এই এখন কি অবস্থা? ভয় দেখা যাচ্ছে না। আসিফ ইকবাল ক্লিয়ার হয়েছে। এখন কি ঠিক হলো? এখন ঠিক আছে। মাইশা ফারজানা, সবাই দোয়া করি যে আমরা এখন খুব সুন্দর একটা জিনিস শিখবো। এই জিনিসটাতে এরকম ঝাপসা আটকি হলে আমরা আটকে যাব। ওকে, ক্লিয়ার। এখন ক্লিয়ার। ওকে, তাহলে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। আমি বলেছি যে জটিল সংখ্যার বর্গমূল বাস্তব হবে নাকি অবাস্তব হবে সেটা আমরা ধরে নাও জানি না। আমি প্রথমে ধরেই নিলাম যে জটিল সংখ্যার বর্গমূল আর একটা জটিল সংখ্যা। আর জটিল সংখ্যার সংজ্ঞা কি? জটিল সংখ্যার সংজ্ঞা হচ্ছে x প্লাস আই ওয়াই আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এখন আমার প্রশ্ন, তোমরা দেখো যে এই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমার এখানে দুইটা অজানা রাশি আছে, x এবং y। কয়টা অজানা রাশি? দুইটা অজানা রাশি। আমরা 9 10-এ সলভ করেছি। দুইটা অজানা রাশি সলভ করার জন্য দুইটা ইকুয়েশন প্রয়োজন হয়। তাহলে আমি এখান থেকে দুইটা ইকুয়েশন তৈরি করতে চাই x এবং y এর, রাইট? তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কিন্তু অত্যন্ত মহৎ, যে আমি x আর y এর মান যদি তোমাকে বের করে দিতে পারি। x আর y কিন্তু দুইটা অজানা রাশি। এই দুটো অজানা রাশি সলভ করার জন্য তোমাকে দুইটা সমীকরণ নিয়ে আসতে হবে, x এবং y সম্বলিত, রাইট? কিন্তু সেই সমীকরণে i থাকা যাবে না, i মুক্ত করতে হবে। তাহলে i কিভাবে মুক্ত করা হয়? জটিল সংখ্যার প্রপার্টিজ দিয়ে। দুইটা জটিল সংখ্যা আমরা যদি সমান বলতে পারি, তাহলে বলো এই পাশে একটা জটিল সংখ্যা, এই পাশে একটা জটিল সংখ্যা, উভয় পক্ষকে বর্গ করি। বর্গ করলে কি হাতে পাওয়া যায়? স্বর্গ হাতে পাওয়া যায়। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে -7 প্লাস 24i ইকুয়াল টু, বর্গ করলে x প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। কিচ্ছু করে নেই, বর্গ করেছি শুধু স্বর্গ হাতে পাওয়ার জন্য। তাহলে বা -7 প্লাস 24i ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার সূত্রে কি মস্তাক? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ i স্কোয়ার y স্কোয়ার। তাহলে অতএব -7 প্লাস 24i ইকুয়াল টু i স্কোয়ার মানে কি মস্তাক? -1। i স্কোয়ার মানে -1। তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এখানে যখন -1 বসিয়ে দেবো তখন তার i থাকবে না। তাহলে এই অংশটা বাস্তব অংশ, এই দুটার সাথে কোনো i নাই, প্লাস এখানে i ইন্টু 2xy। কি বলো তুমি? কিছু বলার আছে? তাহলে বলো এই জটিল সংখ্যাটা ইকুয়াল টু, এটাও তো একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটাতে মানে কোন সংখ্যায় i দেখতে পারলেই সেটা জটিল সংখ্যা, রাইট? তাহলে এটাও জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা। আমরা কি প্রপার্টিজটা শিখেছি? দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে তার বাস্তব অংশ সমান হবে, অবাস্তব অংশ সমান হবে, রাইট? তাহলে বলো এর বাস্তব অংশ কত? -7। এর বাস্তব অংশ কত? তাহলে অতএব আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু -7। আরেকটা বলো, এখানে i এর সহগ কত? ওখানে i এর সহগ কত? 2xy। তাহলে 2xy ইকুয়াল টু 24, রাইট? এটা দাও তোমরা 2 নম্বর ইকুয়েশন, এটা দাও তোমরা 3 নম্বর ইকুয়েশন, এটা দাও 1 নম্বর ইকুয়েশন। প্রিয় ভাই এবং ভাবিরা, আমরা বর্গমূল নির্ণয় করতে গিয়ে একটা জটিল সংখ্যা বিবেচনা করে নিয়েছিলাম, যে ধরে নিয়েছিলাম যে এই জটিল সংখ্যাটার বর্গমূল আর একটা জটিল সংখ্যা x প্লাস আই ওয়াই। কি আটকে যাচ্ছে নাকি? এবারে বলো x এবং y দুইটা অজানা রাশি,
সেই দুটা অজানা রাশি সলভ করার জন্য এক্স এবং ওয়াই সম্বলিত দুটা সমীকরণ প্রয়োজন ছিল। দেখো বর্গ করার পরে আমরা জটিল সংখ্যার সেই প্রপার্টিসটা ব্যবহার করে এক্স এবং ওয়াইয়ের দুইটা সমীকরণ তৈরি করেছি কিনা মোস্তাক? বলো 9 10-এ এই ধরনের সমীকরণ সমাধান তোমাদের ছিল কিনা বলো? অবশ্যই ছিল। তার মধ্যে আবার সমীকরণ সমাধান করার জন্য আমি এই রাশিটা একটু নিয়ে আসি, খেয়াল করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 4ab, এবি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে সমাধান করার সুবিধার্থে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কি ঠিক আছে গো? বলো এটার মান কত মোস্তাক? -7, -7 এর উপরে বর্গ করলে 49 প্লাস এখানে বলো তো এই জিনিসটা মানে কি এটা না যে 2xy তার উপরে স্কোয়ার, তাহলে বলে এখানে 24, 2xy মানে 24, তাহলে 24 এর উপরে স্কোয়ার মানে 576, 24 এর উপরে স্কোয়ার মানে 576, সো দিস ইকুয়াল টু 49 আর 576 যোগ করলে হয় 625। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 625। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু শুধু 25। অনেকে বলবে যে এখানে প্লাস মাইনাস 25 হলো না কেন? দুইটা বর্গ রাশির যোগফল কি কোনোদিন নেগেটিভ হয় রে পাগলা? দুইটা বর্গ রাশির যোগফল সবসময় পজিটিভ, এই জন্য শুধু পজিটিভটা নিয়েছি, নেগেটিভটা হবে না, রাইট? এটা দিলাম ইকুয়েশন নম্বর 4। ভাইয়েরা আমার, জাস্ট এক্স এবং ওয়াই এর মান খুব সহজে বের করার জন্য এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা ব্যবহার করব। এবার 2 আর 4 একবার যোগ করব, একবার বিয়োগ করব, এক্স আর ওয়াই এর মান বেরিয়ে যাবে। এক্স আর ওয়াই পাইলে আমাদের বর্গমূল হবে, তখন আমরা স্বর্গে বসে সুখে শান্তিতে বসবাস করব ইনশাল্লাহ। তাহলে 2 এবং 4 যোগ করে পাই, তাহলে 2 যোগ 4 হতে পাই। বলো একবারে করতেছি, কিছু মনে করো না কিন্তু। দেখো 2 যোগ 4 হতে পাই, এটা যোগ এইটা, এটা এটা যোগ করলে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবারে তামা তামা হয়ে যাবে, থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার সমান -7 প্লাস 25 মানে 18, এখানে লিখো 18। বাহ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এখানে প্লাস মাইনাস লেখা যাবে কারণ প্লাস 3 উপর স্কোয়ার করলেও 9, মাইনাস 3 উপর স্কোয়ার করলেও 9। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি। এখন কি প্রয়োজন ভাইয়ের আমার? ওয়াই এর মান প্রয়োজন। এইবারে 4 থেকে 2 বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করব, তো 4 বিয়োগ 2 হতে পাই, 4 বিয়োগ 2 হতে পাই। ভাইয়ের আমার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তামা তামা হয়ে যাবে, ওয়াই স্কোয়ার থেকে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2y স্কোয়ার, তাহলে 2y স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে -7 বিয়োগ মানে 7 যোগ, তাহলে 25 এর সাথে 32, অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। মনটা এবার খোলো, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4। কি দেখা যায় মোস্তাক? ক্যামেরায় দেখো, ছেলে মেয়েদের সমস্যা হলে তো সমস্যা। কি ক্লিয়ার? ভাইয়ের আমার এক্স এর মান পাইছি, ওয়াই এর মান পাইছি, কিন্তু এখানে ছোট্ট একটা মানে প্যাচ আছে। তুমি এক্স এর মান এখানে প্লাস মাইনাস, ওয়াই এর মান প্লাস মাইনাস, বাট তোমাকে বর্গমূল নির্ণয় করতে হলে, দেখো বর্গমূল নির্ণয় করতে হলে লাগবে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে দেখো তুমি এক্স এর মান পাইছো এক্স এর মান পাইছো প্লাস মাইনাস 3, ওয়াই এর মান পাইছো প্লাস মাইনাস 4। এখানে টোটাল 4টা সিদ্ধান্ত নেওয়া যায়। এক্স এর মান প্লাস, ওয়াই এর মান প্লাস একটা সিদ্ধান্ত, এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস দুইটা সিদ্ধান্ত,
এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, তিনটা সিদ্ধান্ত। এক্স এর মান মাইনাস ওয়াই এর মান মাইনাস, কয়টা সিদ্ধান্ত? চারটা। কিন্তু জটিল সংখ্যার বর্গমূল দুইটা হবে রে ভাই, কিন্তু এখানে টোটাল কয়টা আসতেছে? চারটা। একটু খেয়াল করবা একটা জিনিস, এক্স এবং ওয়াই এর কেমন মান তুমি গ্রহণ করবা এটা তোমাকে নির্ভর করতে হবে 3 নম্বর ইকুয়েশনের উপরে। প্রিয় ভাই এবং ভাবিরা একটু খেয়াল করো, এই 3 নম্বর ইকুয়েশনে এক্স ওয়াই এর গুণফল পজিটিভ নাকি নেগেটিভ? এক্স এবং ওয়াই এর গুণফল এখানে পজিটিভ না নেগেটিভ দেওয়া আছে? পজিটিভ দেওয়া আছে, রাইট? তার মানে দুইটা রাশির গুণফল কখন পজিটিভ হয়? দুটাই প্লাস হতে হবে অথবা দুটাই মাইনাস হতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই হবে একই চিহ্ন বিশিষ্ট। এক্স এবং ওয়াই হবে একই চিহ্ন বিশিষ্ট। তো তোমরা এই যে এক্স এবং ওয়াই এর মান বের করার পরে তোমরা বলবা 3 নং সমীকরণ হতে স্পষ্টতই যে এক্স এবং ওয়াই হবে একই চিহ্ন বিশিষ্ট। তাহলে এই কথাটা লিখবা তোমরা এখানে, 3 নং সমীকরণ হতে 3 হতে স্পষ্টতই যে এক্স ও ওয়াই হবে একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। কি ক্লিয়ার? ক্লিয়ার করতে পারিছি কি তোমাদের বাবা? বলো তো। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এক্স এবং ওয়াই যে একই চিহ্ন বিশিষ্ট হবে এটার ব্যাখ্যাটা তোমরা বুঝেছ কিনা আমাকে একটু বলো প্লিজ। জি ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই? হ্যাঁ ক্লিয়ার, মোটামুটি 3 জনেরটা দেখে বলে দিলাম ক্লিয়ার, আরো অনেকে সবাই ক্লিয়ার বলেছে। তাহলে এক্স এবং ওয়াই একই চিহ্ন বিশিষ্ট হবে, তাহলে তোমাকে লিখতে হবে অতএব, এখানে লিখবা অতএব এক্স ইকুয়াল টু যদি +3 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু নিতে হবে +4। একই চিহ্ন বিশিষ্ট বলেছো, এক্স এবং ওয়াই একই চিহ্ন বিশিষ্ট হবে। সেক্ষেত্রে বা এক্ষেত্রে বর্গমূল 7 + -7 + 24i ইকুয়াল টু x + iy ছিল। x এর মান তুমি পাইছো কত? 3 প্লাস y এর মান কত পাইছো? 4। 3 + 4i একটা বর্গমূল, রাইট? এবারে x ইকুয়াল টু যদি -3 হয় তাহলে y ইকুয়াল টু কত মস্তাক? -4। এক্ষেত্রে বর্গমূল -7 + 24i ইকুয়াল টু -3 - 4i, রাইট? x এবং y এর মান বসিয়ে দিলাম। এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে মস্তাক কেমন লাগবে? 3 + 4i, এটার আগে শুধু প্লাস আছে, তাহলে বর্গমূল কয়টা পেলাম? একটা +3 + 4i আর একটা। অতএব ফাইনালি লিখবা একবারে ফাইনাল স্টেপ এবার, হ্যাঁ? অতএব বর্গমূল -7 + 24i এইটা ইকুয়াল টু ±3 + 4i, এটাই অ্যান্সার। দেখো তাহলে জাস্ট সলভ স্ট্র্যাটেজিটা মনে রাখতে হবে যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমি জটিল সংখ্যার বর্গমূল 1 নম্বর স্টেপ, জটিল সংখ্যার যে কোনো জটিল সংখ্যা আসুক না কেন তার বর্গমূল আমরা একটা জটিল সংখ্যা, আদর্শ জটিল সংখ্যা x + iy আকারে ধরে নিব। দ্বিতীয় স্টেপ বর্গ করে একটা জটিল সমীকরণ তৈরি করব। খেয়াল করো, আমি প্রথম থেকে আবার একটু বলছি। দেখো জটিল সংখ্যার বর্গমূল একটা আদর্শ জটিল সংখ্যা ধরেছি, বর্গমূলকে তুলে দেওয়ার জন্য বর্গ করে আমরা একটা জটিল ইকুয়েশন নিয়ে এসেছি। জটিল ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে আমরা x এবং y এর দুইটা সমীকরণ তৈরি করব। আর এই সমীকরণ লেখার সময়
তোমার একবারে দিল থেকে, অন্তর থেকে, তোমার ডিএনএ থেকে আসবে এক্স এবং ওয়াই একই চিহ্ন বিশিষ্ট হবে, নাকি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। রাইট? তাহলে এই দুটা জিনিসের গুণফল তখনই পজিটিভ হয় যদি তারা একই চিহ্ন বিশিষ্ট হয়। রাইট? এটা আমরা মনে করলাম। এবারে এই দুটা সমীকরণ সমাধান করার সুবিধার্থে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করে নিয়েছি সূত্র অ্যাপ্লাই করে, 9-10 সূত্র অ্যাপ্লাই করেছি। রাইট? দিয়ে দুটা ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করেছি, আর কিছুই না কিন্তু, এই জাস্ট স্টেপ। তারপরে এক্স এবং ওয়াই তুমি কিভাবে বসাবা, দুটো একই চিহ্ন বিশিষ্ট বসাবা নাকি বিপরীত চিহ্ন বিশিষ্ট বসাবা, সেটা 3 নম্বর সমীকরণ তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে ভাই? ক্লিয়ার ভাই যান? ওকে। পারুল সরকার যে প্রশ্ন করেছে, রুটের ভিতরে সূত্র বসায় করলে হয় না? অবশ্যই হবে, কেন হবে না, যদি তুমি সেটাকে পূর্ণবর্গ আকারে লিখতে পারো। আমার কাছে কথা হচ্ছে কি জানো, সূত্র বলে কিছু নাই, সূত্র বলে ম্যাথমেটিক্সে কিছু নাই, সবই লজিক। লজিক ইজ দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স। ওকে, এইবারে আমরা এটার একটা বিকল্প পদ্ধতি শিখব। সেই বিকল্প পদ্ধতির কিছু সীমাবদ্ধতা তো আছেই, আর এটা হচ্ছে বেসিক মেথড বর্গমূল নির্ণয়ের, যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের বেসিক মেথড এটা। ওকে, দেখো এবারে বিকল্প মেথড শিখব। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের বিকল্প মেথড। তো তোমরা দুইটা স্টেপ লেখো, দুটা কথা লেখো। কথা নম্বর 1 লেখো, আগে এটা লেখো, তারপর আমি তোমাদেরকে ভাঙ্গে ভাঙ্গে করে দিচ্ছি। যেখানে আই থাকবে, যেখানে আই থাকবে সেখানে 2 নিয়ে আসতে হবে, সেখানে 2 আনতে হবে। কিভাবে আনবা সেটা তোমার উপর নির্ভর করবে, প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আমি একটু পরে এটা বুঝাই দিচ্ছি, আগে এটা ভালো করে লেখো। দুইটা কথার মাধ্যমে আমরা জটিল সংখ্যার বর্গমূল শেষ করে ফেলবো 3 লাইনে। কথা নম্বর 1, যেখানে আই থাকবে সেখানে কি নিয়ে আসতে হবে? 2 নিয়ে আসতে হবে। এবার কথা নম্বর 2, ওকে, 2 এর সাথে যা থাকবে, 2 এর সাথে যা থাকবে সেটাকে দুটি উৎপাদকের গুণফল আকারে, সেটাকে দুটি উৎপাদকের গুণফল আকারে, গুণফল আকারে এমনভাবে প্রকাশ করতে হবে, এমনভাবে প্রকাশ করতে হবে যেন উৎপাদক দুটির বর্গের যোগফল বাস্তব অংশ হয়। কার বাস্তব অংশ জানো? প্রদত্ত জটিল সংখ্যার বাস্তব অংশ হয়। এই বাস্তব অংশ মানে হচ্ছে প্রদত্ত জটিল সংখ্যার বাস্তব অংশ। তোমরা বলবা ভাই কিছুই বুঝলাম না। বুঝবা, এখন বুঝাবো আমি তোমাদেরকে। তাহলে প্রথম কথা হচ্ছে যেখানে আই থাকবে সেখানে 2 আনতে হবে। কথা নম্বর 2, 2 এর সাথে যা থাকবে সেটাকে দুটি উৎপাদকের গুণফল আকারে এমনভাবে প্রকাশ করতে হবে যেন তাদের বর্গের যোগফল, যেন উৎপাদক দুটির বর্গের যোগফল প্রদত্ত জটিল সংখ্যার কি ঝাপসা, হ্যাঁ আটকে গেছে, ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি এবার ওই উদাহরণটা নিয়ে এই প্রত্যেকটা কথার অর্থ তোমাদেরকে বোঝাই দিচ্ছি। মোস্তাক দেখো, এবার তো আর আটকাচ্ছে না। দেখো খেয়াল করে,
-7 প্লাস 24i। আগে আমি প্রথম কথা বলেছিলাম, এটাকে আগে আমি পূর্ণবর্গ আকারে নিয়ে আসবো। প্রথম কথা কি বলেছিলাম, যেখানে i থাকবে সেখানে 2 নিয়ে আসতে হবে, যেখানে i থাকবে সেখানে 2 নিয়ে আসতে হবে। কি ক্লিয়ার হয়েছে? বলো -7, এখানে আমি একটা 2 নিব জোর করে, জোর দ্বারা মূল্যক তার, কিন্তু 24i থাকতে হবে। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 24i হয়? 12। তাহলে 12i, এটা হচ্ছে প্রথম কথা ছিল তোমাদের সাথে আমার, ঠিক আছে? তাহলে যেখানে i থাকবে সেখানে 2 নিয়ে আসতে হবে। প্রথম স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ, 2 এর সাথে যা থাকবে, 2 এর সাথে কত আছে? 12i। 2 এর সাথে 12i আছে। এই 12i কে দুইটা উৎপাদকের গুণফল আকারে এমনভাবে প্রকাশ করতে হবে, যেমন দেখো এই 12i কে কতভাবে লেখা যায়? 1 × 12i, i × 12, 2 × 6i, 6 × 2i, 3 × 4i, 4 × 3i, এইভাবে লেখা যায়। 12i কে দুটা উৎপাদকের গুণফল আকারে এইভাবে প্রকাশ করা যায়। কিন্তু তোমাকে এমন দুইটা উৎপাদক বাছাই করতে হবে এখানে যাদের বর্গের যোগফল, দেখো 1 এর বর্গ 1, 12i² মানে -144, 1² মানে 1, 12i² মানে -144, 12² মানে 144, i² মানে -1। বলো এই দুটার যোগফল -143, -143। তুমি বলো প্রদত্ত জটিল সংখ্যার বাস্তব অংশ কত আছে? আমি বলেছিলাম 12i কে দুইটা উৎপাদকের গুণফল আকারে এমনভাবে প্রকাশ করো যেন তাদের বর্গের যোগফল এই বাস্তব অংশ হয়। তাহলে বলো এই দুটার বর্গের যোগফল কি বাস্তব অংশ হয়? এবার বলো এই দুটার বর্গের যোগফল, i² মানে -1 প্লাস 144, এখানে প্লাস 143 হয়। বলো এই দুটার বর্গের যোগফল, 2² মানে 4, আর এখানে হবে -36। বলো এরা কি -7 দেয়? এখানে বলো এখানে হবে 36 - 4। এই দুটার বর্গের যোগফল 9 - 16। মনটা এবার খোলো, 9 - 16 মানে -7। অতএব এই দুটা উৎপাদক তোমাকে চুজ করতে হবে। এটা অবশ্য প্র্যাকটিস করতে করতে হবে, কারণ একবারে হবে না। তুমি অবশ্যই এখানে বুঝে লিবা যে 12i কে কিভাবে ভাঙলে -7 হয়। ওকে, সো দিস ইকুয়াল টু মোস্তাক, তাহলে কি লেখা যাবে? -7 প্লাস 2 × 3 × 4i হয়ে গেছে। কি বলো তোমরা? যে 12i কে দুটা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করলাম, এমনভাবে প্রকাশ করলাম যে এই দুটার বর্গের যোগফল, রাইট? খেয়াল করতো, তোমার কি মনে আছে ছোটকালে 2 এটা a এটা b, 2ab, ইস যদি একটা a² থাকতো, প্লাস 2ab থাকতো, প্লাস b² থাকতো, কেমন লাগতো? ভুল করে লিখলাম a² প্লাস 2ab প্লাস b²। তুমি বলবা কোথায় গেল ভাই আমাদের -7? এই টার্ম আর এই টার্ম না হলে ঠিক আছে, বলবো -7 কোথায় গেল? কোথাও যায়নি, তোমার মনের মধ্যেই অবস্থান করছে কোন এক কোণে, রাইট? খেয়াল করো 3² মানে কত? 9, 4i² মানে -16, 9 আর -16 মিলে হয়ে গেছে মাইনাস। এই -7টা এই দুইজনের মাঝে অবস্থান করছে, আর এটা মানে তো এই জিনিস। তাহলে বলে a² প্লাস 2ab প্লাস b² মানে কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে মোস্তাক -7 প্লাস 24i ইকুয়াল টু এইটা। আমার লাগবে আর বর্গমূল, তাহলে অতএব বর্গমূল -7 প্লাস 24i ইকুয়াল টু প্লাস মাইনাস 3 প্লাস 4i, এটাই অ্যান্সার। কে ক্লিয়ার? তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জটিল সংখ্যায় যেখানে i থাকবে সেখানে 2 নিয়ে আসতে হবে, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, 2 এর সাথে যা থাকবে সেটাকে দুটি উৎপাদকের গুণফল আকারে এমনভাবে প্রকাশ করতে হবে
যেন তাদের বর্গের যোগফল এই বাস্তব অংশটা হয়। সেই পরের লাইনে ওই দুটার বর্গের যোগফল লিখবো আমি, লিখলেই আমাদের সূত্র পড়বে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। কে ক্লিয়ার? তাহলে ভাই আমার এটা বুঝেছো কিনা দেখো তো, তোমরা বুঝেছো কিনা এটা? কিরে ভাই আটকে আছে তো তখন থেকে। হ্যাঁ, তারপর থেকে এখন কি অবস্থা, বুঝেছো কিনা? তোমরা কি বুঝেছো ভাইয়া? কে ক্লিয়ার? ও ভাই ভাবিরা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার, সমস্যা নাই। তাহলে তোমরা একটা করো তো দেখি, তোমরা একটা করো দেখো, তোমরা এই প্রবলেমটা করো। -8 প্লাস 6i এর বর্গমূল, এর বর্গমূল নির্ণয় করো, তাড়াতাড়ি করো, বর্গমূল নির্ণয় করো। -8 প্লাস 6i এর বর্গমূল নির্ণয় করো তাড়াতাড়ি। Samia Islam only one step convert juice to phalanx. आंसर लिखेছে অনেকে +-1 + 3i। সামিয়া ইসলাম স্যামুয়েল আইডি থেকে বলছে +-1 + 3i, দেখা যাক কি হয়। আঞ্জুমানারা +-1 + 3i, সুন্দর। হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। আর অন্যান্যরা কি অঙ্ক করছে না? মোস্তফা তারিকুল হাসান ঠিক আছে ভাইয়া। অমানিশা খান আইডি থেকে তোমাকে একটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, সবারই ঠিক আছে। ওফ ইয়াস, তোমরা সবাই পারো অঙ্ক, তাহলে আমি তার মানে বোঝাতে সক্ষম হয়েছি। ঠিক আছে, ফাতেমাতুজ জোহরা আইডি থেকে ঠিক আছে, বিশাখা ইসলাম দিয়ার আইডি থেকে ঠিক আছে, মাহিন ইসলাম ঠিক আছে ভাইয়া, আতিয়া সঞ্জিদা ঈশা ঠিক আছে, মুনির আক্তার সুমা আইডি থেকে ঠিক আছে, শতাব্দী বর্মা 3+i লিখেছে। হ্যাঁ 3+i লিখেছে, তোমরাই বলো ভাইয়া। শতাব্দী বর্মা কানের উপর দিব রে তোকে, দেখো যেতে যেতে এই পথ হয় যদি ভুল, তোমার দুহাত ধরে খুঁজে নেব কুল, তুমি আমি আরো তো হব না যে পর, যমুক না মেঘ যত
আসুক না ঝড় তুমি এমন কোন অঙ্ক বলো না, যে অঙ্ক দিবে শুধু বেদনা। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু অঙ্ককে হারাতে চাই না। দেখো শতাব্দী, বলা ছিল আমাদের প্রথম স্টেপ যেখানে আই থাকবে সেখানে টু নিয়ে আসতে হবে। টু নিয়ে আসছে মস্তক। দ্বিতীয় স্টেপ ছিল টু এর সাথে যা থাকবে, টু এর সাথে কত আছে? 3i কে 3i কে কিভাবে ভাঙতে পারো তুমি? 1 ইন্টু 3i করতে পারো, আবার 3 ইন্টু i করতে পারো। শতাব্দী বর্মা এটা লিখেছে, ওর কানের উপর দেওয়া উচিত না বলো তো? এইটার বর্গ মানে তো 1, আর এটার বর্গ মানে তো -9, যোগ করলে -8। বলো -8 এই বাস্তব অংশের সাথে মিলে কিনা? কিন্তু এইটা করলে কি মিলবে? হ্যাঁ, নদী চরে রেখে আসা উচিত ওকে। তাহলে এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে 3i এর উপরে স্কয়ার। কি বলো? এই -8 কই? এই দুইজনের মাঝে আছে। দিস ইকুয়াল টু 1 প্লাস 3i হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে -8 প্লাস 6i ইকুয়াল টু এটা। অতএব এর বর্গমূল -8 প্লাস 6i, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস 3i। এটাই অ্যান্সার। কি বলো তোমরা? ক্লিয়ার? ওকে, খুব সুন্দর। তাহলে আমরা বর্গমূল নির্ণয়ের আজকে আমরা কয়টা পদ্ধতি শিখেছি বলো? রাইট, অঙ্গন আইডি থেকে বলছে স্মার্ট বোর্ডের রং কালো, তাই আপনাকে আমি বাসি অনেক ভালো। ধন্যবাদ ভাইয়া, আই লাভ ইউ টু। সাজিদ, হোয়াট এ সং। ওয়া ভাই, গান শিখবো আপনার থেকে। গান শিখতে হয় না, গান ফিলিংস থেকে নিজে নিজে বলতে হয়। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে জটিল সংখ্যার প্রপার্টিজ ইউজ করে প্রথমে কিছু প্রবলেম শিখেছিলাম, আবার বর্গমূল নির্ণয় সংক্রান্ত প্রবলেম শিখলাম। আমি আজকেই তোমাদেরকে বর্গমূল নির্ণয়ের মোটামুটি 15 থেকে 20টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিব। তোমরা ততক্ষণ পর্যন্ত গ্রুপের সাথে অ্যাড থেকো এবং গ্রুপে চোখ রাখুন পরবর্তী হোমওয়ার্ক পাওয়ার জন্য। ঠিক আছে? তোমাদের পরবর্তী ক্লাস আবার পরশুদিন, অর্থাৎ তোমাদের ক্লাস হবে আজকে কি বার মস্তাক? রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 8:30টায়। ঠিক আছে? জাস্ট 8:30টায় শুরু করব আমি। হ্যাঁ, কারণ এখানে তো আর একটার পর একটা ব্যাচ আসে না যে একটা ব্যাচ নামতে হবে আর একটা ব্যাচ উঠতে হবে। জাস্ট 8:30টায় আমি শুরু করব তোমাদের ক্লাস। ঠিক আছে? ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ। আসসালামু আলাইকুম।